আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি হিমাদ্রি রাহা। শুরুতে জেনে নেব সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে ট্রানজিট ফি আদায় চেষ্টা থেকে পিছু হটলেন ট্রাম্প। বহাল নৌ অবরোধ, পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তেজনা মধ্যপ্রাচ্যে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, হেনস্থা ও হামলার শিকার সিএনএন সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মী। এবং পশ্চিমবঙ্গের বারুইপুরে ধর্ষণের শিকার 11 বছরের শিশু। ভারত জুড়ে তীব্র ক্ষোভ, গ্রেপ্তার 4, পালানোর সময় এনকাউন্টারে নিহত 1। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে 20% ট্রানজিট ফি আরোপের হুমকি থেকে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বদলে আরব দেশগুলোর সাথে বড় বিনিয়োগ চুক্তি করবেন তিনি। তবে বহাল থাকছে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ। সাফ কথা, ইরানের কোনো জাহাজ সেখানে চলতে দেওয়া হবে না। বিশ্ব রাজনীতি সহ তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন হরমুজ প্রণালী। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই অন্যতম প্রধান সামুদ্রিক জলপথটি নির্ধারণ করেছে বিশ্ব অর্থনীতির গতিপথ। এর নিয়ন্ত্রণ নিতে তাই চেষ্টার কমতি ছিল না যুক্তরাষ্ট্রের, যদিও ভৌগোলিকভাবে পেন্টাগনের জন্য তা প্রায় অসম্ভব। বদলে সামরিক শক্তির জোরে প্রণালীতে যাদের জাহাজ চলে সেই দেশগুলোর উপর পরোক্ষ চাপ তৈরি করতে চান ট্রাম্প। হরমুজে সম্ভাব্য ইরানি হামলা থেকে নিরাপত্তার নামে ট্রানজিট ফি আদায়ের কথা বললেও একদিন পরেই সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট। বদলে উপসাগরীয় মিত্রদের কাছ থেকে বিপুল বিনিয়োগ নেবে আমেরিকা। তবে প্রণালীতে ইরানের কোনো জাহাজ চলতে দেওয়া হবে না বলে দিয়েছে কড়া হুঁশিয়ারি। এরই মধ্যে ইরানের টানা 3 রাত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিহাসে প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ছড়েছে মার্কিন বাহিনী। টার্গেট ছিল ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটি। তবে কড়া জবাব দিচ্ছে তেহরানও। ইরান শুরু করেছে অপারেশন নাসর 2। বাহরাইনে মার্কিন সেনানিবাসে ক্ষেপণাস্ত্র ফেলেছে তারা। জর্ডানের আজরাক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এছাড়া কুয়েত ও ওমানে মার্কিন রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। সবচেয়ে বড় শঙ্কার জায়গা হরমুজ প্রণালী। সেখানে 2টি সুপার ট্যাঙ্কার বিকল করেছে ইরান। তেহরানের দাবি জাহাজগুলো অবৈধ পথে চলছিল। হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁতে পারে। নতুন এই সংঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। চরম হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। বলা হচ্ছে আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদকে দলে ভিড়িয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও ইসরায়েলি পত্রিকা হারাৎজের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। একটি গোপন মিশনে আয়াতুল্লাহ আলী খামেনি পরবর্তী ইরানে আহমদিনেজাদকে ক্ষমতায় বসানোর ছক কষেছিল ইসরায়েল। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান ও অস্বীকার করেছেন সাবেক এই ইরানি প্রেসিডেন্ট, যিনি একসময় হলোকাস্টকে মিথ আখ্যা দিয়ে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ডাক দিতেন। সেই মাহমুদ আহমেদিনেজাদকেই ইরানের ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা হিসেবে চেয়েছিল মোসাদ। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমস ও ইসরায়েলের হারেৎজের এক প্রতিবেদনে। প্রতিবেদন বলছে এই মিশনের শুরু হয় 2022 সালের দিকে। ততদিনে ইরানের শীর্ষ নেতৃত্বের সাথে আহমেদিনেজাদের দূরত্ব বেশ বেড়েছে, আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল ইসরায়েল। পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতা পেতে নিজের ভাবমূর্তি বদলাতে শুরু করেন আহমদিনেজাদ। লম্বা দাড়ি ছেঁটে ফেলেন, বাদ দেন চিরাচরিত সেই সাদা জ্যাকেট, জোর দেন ইংরেজি শেখায়, এমনকি নিজেকে আকর্ষণীয় করতে নেন চিকিৎসাও। সম্পর্ক গড়ায় বহুদূর। 2025 সালে হাঙ্গেরির বুদাপেস্টে যান ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া। গোপন বৈঠক করেন আহমেদিনেজাদের সাথে। প্রতিবেদনে বলা হয়েছে এই বৈঠকের জন্য গাজা যুদ্ধ নিয়ে জরুরি এক সভাও বাতিল করেন বার্নিয়া। এমনকি আহমেদিনেজাদের যাতায়াত ও থাকার খরচও দিত ইসরায়েল। 2026 সালের ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন খামেনি সহ ইরানের শীর্ষ নেতারা। পরিকল্পনার চূড়ান্ত ধাপে নামে মোসাদ। তেহরানের এক সেফ হাউসে সরিয়ে নেওয়া হয় আহমেদিনেজাদকে।
কিন্তু তড়িঘড়ি করে ক্ষমতা নেয়ার এই ছক পছন্দ হয়নি তার। হতাশ হয়ে রহস্যজনকভাবে সেফ হাউস ছাড়েন তিনি। ধারণা করা হচ্ছে তিনি এখন আইআরজিসির হেফাজতে আছেন। তবে মোসাদের সাথে যোগাযোগের এই পুরো দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মাহমুদ আহমদিনেজাদ। অনেকেই একে ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেও মনে করছেন। তাদের মতে ইরানের ভেতরে অবিশ্বাস আর বিভেদ তৈরি করতেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই চাল চেলেছে মোসাদ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে একটি 3তলা নৌকায় আগুন লেগে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপসাগরে আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় এখনও 2 জন নিখোঁজ। খবর পেয়ে দমকল, পুলিশ এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা উল্টে যাওয়া নৌকা থেকে গুরুতর আহত একজনকে উদ্ধার করে তীরে নিয়ে গেলেও পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে নৌকাটিতে মোট 19 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 13 জন নিরাপদে তীরে ফিরেছেন এবং আহত আরও 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ 2 জনকে উদ্ধারে 11টি উদ্ধার নৌযান তল্লাশি অব্যাহত রেখেছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল রুরি। ইরাক থেকে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র, এমন কথা জানিয়েছে ওয়াশিংটন সফরে যাওয়া ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন আলী আল জাইদি। এ সময় ইরাকে সামরিক বাহিনী আর রাখার প্রয়োজন নেই বলে জানান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে ইরাকের সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকে কার্যক্রম চালিয়ে যাবে। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনের সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সাদ্দামের পতন হলেও ইরাকে অবস্থান করেন মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইএসের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার মেইন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে এই বিক্ষোভ হয়। একদিন আগে বিডেফোর্ডে ট্রাফিক থামানোর সময় আইএসের গুলিতে 26 বছর বয়সী এক কলম্বিয়ান নাগরিক নিহত হয়। এতে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি এবং অভিবাসীদের অধিকার রক্ষার দাবি জানান। এদিকে অঙ্গরাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যৌথভাবে এ ঘটনার তদন্ত করছে। আইএস কর্মকর্তাদের দাবি, গাড়ি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্মকর্তারা গুলি চালান। ফিলিস্তিনের পশ্চিম তীরে থামছেন ইসরায়েলি আগ্রাসন। এবার বসতি স্থাপনকারীদের টার্গেটে আন্তর্জাতিক গণমাধ্যম। খবর সংগ্রহ করতে গিয়ে চরম হেনস্থা ও হামলার শিকার হয়েছেন সিএনএন সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীরা। পশ্চিম তীরের সিনজিল গ্রাম। গত বছর এখানেই নিহত হন ফিলিস্তিনি আমেরিকান সাইফ মুসাল্লেদ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবেদন করতে গিয়ে সিএনএনের সাংবাদিকরা ইসরায়েলের বসতি স্থাপনকারীদের বাধার মুখে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ফেরার চেষ্টা করেন সংবাদকর্মীরা, কিন্তু গাড়ি দিয়ে তাদের পথ আটকে দেয়া হয়। হামলাকারীদের হাতে ছিল লোহার রড, লাঠি আর পাথর। শুরু হয় তাণ্ডব। সিএনএনের গাড়ির টায়ার কাটার চেষ্টা করা হয়। অন্য একটি গাড়ির কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনী। ঘটনাস্থল থেকেই 4 হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের গাড়ি থেকে উদ্ধার করা হয় ছুরি ও লাঠিসোঁটা। কিছুদিন আগেই এমন হামলার শিকার হন খোদ মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। তিনিও রেহাই পাননি উগ্র ইসরায়েলিদের হাত থেকে। আমি তরুণ ইসরায়েলিদের চোখে চরম ঔদ্ধত্য দেখেছি। মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকায় চলা এই সেনারা কোনো নিয়মে তোয়াক্কা করে না। গাড়িতে মার্কিন কংগ্রেস সদস্য আছে, জানার পরেও তারা উপহাস করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব ঘটনাকে কিশোর অপরাধ বলে আখ্যা দিলেও পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও আগ্রাসন অব্যাহত রয়েছে। মার্কিন প্রশাসনের আপত্তিতেও তাতে কোনো প্রভাব ফেলছে না। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 11 বছরের শিশুকে দল বেঁধে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ভারত জুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ক্ষুব্ধ মানবাধিকার কর্মীরাও। 4 জুলাই নিখোঁজ হয় শিশুটি। পরদিন একটি পুকুর থেকে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে রাজ্যের রাজনীতি এখন উত্তপ্ত।
স্কুল শেষে চেনা পথে বাড়ি ফেরে শিশুরা। ৪ জুলাইও দৃশ্যগুলো ছিল তেমন। তবে নিষ্ঠুরতার কালো ছায়া নেমে আসে ১১ বছরের এক শিশুর জীবনে। সেই পথ থেকে মেয়েটিকে তুলে নিয়ে যায় একদল মানুষরূপী পিশাচ। শিশুটিকে নিষ্ঠুর নির্যাতন চালানোর পর ফেলে দেয়া হয় পুকুরে। পরের দিন সকালে উদ্ধার করা হয় মরদেহ। শিশুটির শরীর ভরা ছিল নির্যাতনের ক্ষত। স্কুলের ৩ কিলোমিটারের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানো হোক, যাতে বাচ্চারা নিরাপদে বাড়ি ফিরতে পারে, আর কোনো বাবা মাকে যেন আমাদের মতো কষ্ট পেতে না হয়। ভারতের ন্যাশনাল ক্রাইমস ব্যুরোর তথ্য মতে দেশটিতে প্রতিদিন গড়ে ৮০টিরও বেশি ধর্ষণ হয়। অনেক ঘটনাই থেকে যায় আড়ালে। লোকলজ্জা আর ভয়ের কারণেই এমনটা হয়। তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। ভোটের আগে দলটি নারীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সমাজকর্মীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে সমস্যাটি শুধু রাজনৈতিক নয়, এটি সমাজের গভীর এক ব্যাধি। সরকার পরিবর্তন এই সমস্যার সমাধান নয়। আমরা নির্দিষ্ট কোনো সরকারের বিরুদ্ধে লড়ছি না, আমরা লড়ছি ধর্ষণের মতো জঘন্য এক দানবের বিরুদ্ধে। তবে অপরাধীদের দমন করতে কোনো ছাড় দিচ্ছে না প্রশাসন। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তদের ধরা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পালানোর সময় এনকাউন্টারে মারা গেছেন। সরকারের বার্তা পরিষ্কার, কোনো অপরাধ সহ্য করা হবে না। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর ভারতের আইন কঠোর হয়। তবুও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা রয়েছে। অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতাও কমেনি, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। আমাদের প্রশিক্ষিত পুলিশ স্কোয়াড ও আধুনিক ফরেনসিক ল্যাব দরকার। রাজনৈতিক দলগুলোকে এ নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। দ্রুত বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। ভারতের আইনি ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। তা না হলে বিচার পাওয়া কঠিনই থেকে যাবে, এমনটাই আশঙ্কা সাধারণ মানুষের। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ভুয়া নথি তৈরি করে দেশটির নাগরিকদের ভুটানি শরণার্থী পরিচয়ে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের চেষ্টার অভিযোগে নেপালের সাবেক ২ মন্ত্রীসহ ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার প্রকাশিত কাঠমান্ডু জেলা আদালতের রায় অনুযায়ী সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টোপ বাহাদুর রায়মাছিকে রাষ্ট্রবিরোধী অপরাধ, জালিয়াতি এবং সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার দায়ে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বালকৃষ্ণ খাড়গেকে সহযোগীর ভূমিকায় থাকার জন্য ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তারা দুজনেই এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন। আদালত একই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এক শীর্ষ আমলা এবং ভুটানি শরণার্থীদের সাবেক এক নেতাসহ আরও ১৪ জনকে সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪,৭৩৪ জনে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির শীর্ষ আইন প্রণেতা হোর্হে রদ্রিগেজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ২৪শে জুন ভেনেজুয়েলার ইয়ারচুই রাজ্যে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি কম্পনের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানায় দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। প্রাণহানির পাশাপাশি বহু ঘরবাড়ি, স্থাপনা এবং অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও জরুরি উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দায়িত্ব নেওয়ার ১ বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরেদেঙ্কো। তার পদত্যাগ প্রত্যাখ্যান করেছেন দেশটির পার্লামেন্ট। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করায় মন্ত্রিসভার এই রদবদলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী আইন প্রণেতারা। মঙ্গলবার পার্লামেন্টে ৪০ বছর বয়সী অর্থনীতিবিদ ইউলিয়া সিভিরেদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাব পাশ হয়। বিদায়ী ভাষণে ইউলিয়া সিভিরেদেঙ্কো বলেন, চলতি বছরের প্রতিটি দিনে কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের দাবিদার। সাদা পোশাক পরে পার্লামেন্টে দেয়া ওই ভাষণে ইউলিয়া সিভিরেদেঙ্কো বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শীতকাল মোকাবেলা, কারণ ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও গ্যাস অবকাঠামোর ওপর রাশিয়া হামলা আরও জোরদার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেলজিয়ামের ব্রাসেলসে একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত 6 জন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম জানিয়েছে মরি ব্রুকার স্কোয়ারে অক্সি নামের একটি ভবনে সংস্কার কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়, যদিও আগুনটি দ্রুত নিভিয়ে ফেলা হয়। তবে ধারণা করা হচ্ছে লিফটে ধোঁয়া আটকে পড়ে। পরে উদ্ধারকারীরা লিফট খুলে 6 জনের মরদেহ উদ্ধার করেন। যুক্তরাষ্ট্রের উটা অঙ্গরাজ্যের ঐতিহাসিক ন্যাশনাল মনুমেন্ট বিয়ার্স ইয়ার্স ও গ্র্যান্ড স্টেয়ারকেস এক্সেলেন্টের সংরক্ষিত এলাকা থেকে 90% বেশি কমানোর নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বলছে তেল, গ্যাস অনুসন্ধান, খনিজ উত্তোলন ও বাণিজ্যিক ব্যবহারের জন্যই এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের বেয়ার্স ইয়ার্স ও গ্র্যান্ড স্টেয়ারকেস এস্কেলেন্টে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন ইতিহাসের অনন্য নিদর্শন। কয়েক লাখ একর জুড়ে বিস্তৃত এ সংরক্ষিত এলাকায় রয়েছে ডাইনোসরের জীবাশ্ম, প্রাচীন আদিবাসীদের ঐতিহাসিক নিদর্শন এবং সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তবে সংরক্ষিত এ এলাকার চিত্র বদলে যেতে পারে। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আদেশে সইয়ের পর ওই দুটি ন্যাশনাল মনুমেন্টের আয়তন 90%-এরও বেশি কমিয়ে আনা হয়েছে। ফেডারেল সরকারের আগের প্রশাসনগুলোর অতিরিক্ত খবরদারি বাতিল করে এই ঐতিহাসিক ভূমির অধিকার অঙ্গরাজ্যের নাগরিকদের হাতেই ফিরিয়ে দিচ্ছি। ফলে সংরক্ষিত এলাকার বাইরে থাকা বিশাল ভূমি এখন খনিজ উত্তোলন, গবাদি পশু পালন এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর আগে নিজের প্রথম মেয়াদে 2017 সালেও এই এলাকাগুলোর আয়তন কমিয়েছিলেন ট্রাম্প। পরে 2021 সালে তা বাতিল করে এলাকাগুলোর আগের সীমানা ফিরিয়ে দেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পের এবারের কাটছাঁট আগের চেয়েও বড়। রিপাবলিকানরা এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও চরম ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশকর্মী এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়। এই ভূমি আমাদের পূর্বপুরুষদের এবং এটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র। বাণিজ্যিক লাভের জন্য প্রকৃতির এই অমূল্য সম্পদ ও কয়েক কোটি বছরের ইতিহাস ধ্বংস করার সিদ্ধান্ত আমরা মেনে নেব না। আমরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। বাণিজ্যিক উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ, এই দ্বন্দ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্পের সিদ্ধান্ত। খনিজ সম্পদ উত্তোলনের পথ খুলে দিলেও পরিবেশবাদীদের আইনি চ্যালেঞ্জের মুখে আদেশটি শেষ পর্যন্ত আদালতে টিকবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।